সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ। আজকে আমরা গতানুগতিক ক্লাসের বাইরে একটা টপিকস নিয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থী আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছে যে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি দেওয়া হয়েছে সেটার আলোকে কিছুটা আলোচনা করার জন্য। তাদের কথা চিন্তা করেই আজকে আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেটির আলোকে আমি কিছু আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমাদের অনেক বেশি উপকৃত হবে তোমরা ক্লাসটি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তাহলে আমরা আজকের মূল পাঠ্যসূচিতে আলোচনা শুরু করি। এখানে দেখো, রসায়ন প্রথম পত্রে আমাদের যে সিলেবাসটা পূর্ণাঙ্গ যে সিলেবাসটা সেখানে রয়েছে, দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটা একেবারে টোটালি তোমাদের শর্ট সিলেবাসে বাদ দেওয়া হয়েছে, যদিও চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। যারা রসায়ন নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে কিংবা কোনো ল্যাবে, ফার্মাসিউটিক্যাল ল্যাবে কিংবা যে কোনো ল্যাবে কাজ করবে, তাদের জন্য এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কিংবা প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমি বলবো এই চ্যাপ্টারটা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের জন্য যেহেতু বাদ দেওয়া হয়েছে, তারপর আমি যাদের এইম থাকবে হায়ার স্টাডি করার কোনো ইউনিভার্সিটিতে কিংবা মেডিকেল কিংবা বুয়েটে পড়ার, আমি অবশ্যই বলবো এই চ্যাপ্টারগুলো যাতে তোমরা একটু পড়ে নাও। অন্তত নাসিকে অন্তত যে মেন বইটা রয়েছে সেটা কয়েকবার রিডিং পড়ে নাও, একেবারে টোটালি বাদ দিও না। আর যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা তো কি বলবো, তারা তো বাদই দিবে। তাহলে আমাদের যে আলোচনা মূল পর্ব সেটা হচ্ছে গুণগত রসায়ন। দেখো, দ্বিতীয় অধ্যায়। সেখানে পুরাতন সিলেবাসে যে টপিকসগুলো রয়েছে সেখানে দেখো, রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি, আফবাউ-হুন্ড নীতি, পাউলির বর্জন নীতি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী, জাল পাসপোর্ট অথবা টাকা শনাক্তকরণের ইউভি রশ্মি ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি, শিক্ষা পরীক্ষার মাধ্যমে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, কপার আয়ন শনাক্তকরণ, দাব্যতা নীতি ও দাব্যতা গুণফল, কপার আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, ফেরাস আয়ন, জিঙ্ক আয়ন, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, অ্যামোনিয়া আয়ন, ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, কার্বনেট আয়নের সিক্ত পরীক্ষা, ক্যালাসন, খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের ক্যালাস তৈরি, পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন ও উদ্যপাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফির প্রাথমিক ধারণা, ক্রোমাটোগ্রাফির সাহায্যে চেকর ফিল্টার পেপার মিশ্রণ থেকে যৌগ পৃথক করা ও গুণগত বিশ্লেষণের গুরুত্ব। পুরাতন অধ্যায়ে এই অধ্যায়গুলো ছিল। আমাদের এখান থেকে অনেকগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা নতুন সিলেবাসটা একটু দেখবো এর পরে কোন কোন টপিকসগুলো বাদ দেওয়া হয়েছে। এরপর দেখো, তৃতীয় অধ্যায়ে কি আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টাও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সংযুক্ত করা হয়েছে, যদিও কিছু টপিকস বাদ দেওয়া হয়েছে ভিতরের। তারপরে দেখো পুরাতন সিলেবাসে কি রয়েছে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী, পর্যাবৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা,
ধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকগুলো হচ্ছে পরমাণুর আকার, উপস্তর, ইলেকট্রন বিন্যাস, প্রভাব, মৌলের অক্সাইড ধর্ম যেমন অম্ল ক্ষার ধর্ম, মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল ক্ষার প্রকৃতি নির্ণয়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সম্পর্ক, অরবিটালের অধিক্রমণ, সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ, অরবিটালের সংকরণ ও সংকর অরবিটালের প্রকারভেদ, সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, সহজ উপকরণ ব্যবহার করে যৌগের মডেল তৈরি, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন ও সন্নিবেশ সমযোজী বন্ধনের তুলনা। আরও রয়েছে পোলারিটি ও পোলারায়ন, পরীক্ষার মাধ্যমে পানির ডাইপোলের উপস্থিতি প্রমাণ, ভ্যান ডার ওয়ালস বল, হাইড্রোজেন বন্ধন, পানি এবং হাইড্রোজেন সালফাইডের বন্ধন, হাইড্রোজেন ডাইপোলের উপস্থিতি প্রমাণ, ভ্যান ডার ওয়ালস বল, হাইড্রোজেন বন্ধন, পানি এবং হাইড্রোজেন সালফাইডের বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বলের তুলনা, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, অজৈব যৌগের নামকরণ। এই ছিল তৃতীয় অধ্যায়ের যে আমাদের বইয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যেগুলো। এবার দেখো চতুর্থ অধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে যে যে টপিকসগুলো আছে দেখো, রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক, একমুখী বহুমুখী বিক্রিয়া, আরও রয়েছে বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতির উপর রাসায়নিক বিক্রিয়ার গতির উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, প্রভাবক ও এর প্রকারভেদ, বিক্রিয়ার গতির উপর প্রভাবকের প্রভাব, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার গতিশীলতা, লাসাতেলিয়ার নীতি, বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, শিল্প উৎপাদনে লাসাতেলিয়ার নীতির প্রয়োগ, ভরক্রিয়া সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক, ক্যাসি ক্যাপি এর সম্পর্ক ও এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন, ক্যাসি এর মধ্যে সম্পর্ক, তাৎপর্য, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক ও অ্যাসিডের ক্ষারের তীব্রতা, পিএস ও পিএস স্কেল, বাফার দবন ও বাফার দবন প্রস্তুতি, বাফার দবনের ক্রিয়াকৌশল, কার্বনেট বাফার দবন তৈরি, মানুষের রক্তে পিএস, কৃষি রসায়ন, শিল্প, টয়লেট্রিক্স, ওষুধ সেবনে পিএসের গুরুত্ব, পিএস পরিমাপ করে উপযুক্ত প্রসাধন সামগ্রী নির্বাচন, ভর ও শক্তির নিত্যতার সূত্র, তাপীয় পরিবর্তন যেমন বিক্রিয়া তাপ, অবস্থা পরিবর্তন তাপ, পরমাণুকরণ তাপ, দ্রবণ তাপ, প্রশমন তাপ, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ, বন্ধন শক্তি ও বিক্রিয়া তাপ নির্ণয়, ল্যাভসিয় ও হ্যাশের সূত্র প্রয়োগ করে বিক্রিয়া তাপ নির্ণয়, ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। এরপর দেখো আমাদের যে পঞ্চম অধ্যায়ের যে কর্মমুখী রসায়ন, সেটাও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে কি কি রয়েছে পুরাতন সিলেবাসে দেখো, খাদ্য নিরাপত্তা ও রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভ, এর খাদ্য সংরক্ষণ ও কৌশল, কৌটাজাতকরণের মূলনীতি, দেশি ফল সবজি কৌটাজাতকরণের প্রণালী, খাদ্যদ্রব্য কৌটাজাতকরণ, সাসপেনশন ও কোয়াগুলেশন, দুধের শতকরা সংযুক্তি, দুধ থেকে মাখন পৃথকীকরণ, মাখন পানিমুক্তকরণ, মাখন থেকে ঘিয়ের উৎপাদন, টয়লেট্রিজ ও পারফিউমারি যেমন গোলাপ জল, হেয়ার অয়েল, ট্যালকম পাউডার, স্নো, কোল্ড ক্রিম, লিপস্টিক ইত্যাদি, পরীক্ষার প্রস্তুতি, গ্লাস ক্লিনার প্রস্তুতি, টয়লেট ক্লিনার প্রস্তুতি, গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার পরিষ্কারের কৌশল, ভিনেগার প্রস্তুতি, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পুরাতন সিলেবাসের টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি স্পেশালি রিকোয়েস্ট করব, যারা শুধু পরীক্ষার পাশের জন্য চিন্তা করছো তারা শর্ট সিলেবাসটা পড়ো, আর যারা চিন্তা করছো ফিউচারে অন্যান্য ভালো জায়গায় পড়তে হবে তাদেরকে আমি অবশ্যই বলবো এই পরীক্ষার এগুলোর পাশাপাশি যে মেইন বইয়ের পুরোটা A to Z পড়ার জন্য, কারণ সেখানে তোমাদের ফুল বই থেকে কোয়েশ্চেন আসবে।
দেখো তোমাদের একটা এই যে এখন আমরা সংক্ষিপ্ত সিলেবাস পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রসায়ন প্রথম পত্রের, যেটা বিশ্বকোড হচ্ছে 176। এখানে দেখো রসায়ন প্রথম পত্র তোমাদের তৃতীয় নম্বর, যেখানে 75, ব্যবহারিক থাকবে 25। এখানে দ্বিতীয় অধ্যায়ে গুণগত রসায়ন, প্রথম অধ্যায়টা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের কিছুটা কিছু আংশিক জিনিস সেখানে তোমাদের তুলে ধরা হয়েছে। সেখানে দেখো পরমাণুর রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনাটা লাগবে এখানে, অর্থাৎ বিষয়বস্তু রাদারফোর্ড ও বোর মডেলের জিনিসটা পড়তে হবে তোমাদের। আর হচ্ছে যে কি কোয়ান্টাম সংখ্যা থাকবে, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা পড়তে হবে তোমাদের। কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে, অর্থাৎ কোয়ান্টাম উপস্তরের শক্তির ক্রমের আকৃতি, এই জিনিসটা তোমাদের পড়তে হবে। তারপর আবহাওয়া এবং পাউলির বর্জন নীতি, সেটা অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, সেটাও পড়তে হবে। রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, সেটা একটু দেখবে। তারপর হচ্ছে বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু মডেল বর্ণালী, সেটাও সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার হচ্ছে জাল পাসপোর্ট ও টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, সেখানে কিন্তু এমআরআইটা বাদ দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটা না পড়লেও চলবে সংক্ষিপ্ত সিলেবাসে। এরপর রয়েছে দাব্যতা বিষয়ক, দাব্যতা নীতি, দাব্যতা গুণফল ইত্যাদি রয়েছে। আর যে ব্যবহারগুলি বিভিন্ন আয়ন শনাক্তকরণ, সেগুলা রয়েছে এখানে। এরপর দেখো তৃতীয় অধ্যায়ে কি রয়েছে। দেখো তৃতীয় অধ্যায়ে যেটা পড়তে হবে তোমাদের, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, সেটা অবশ্যই পড়তে হবে। মৌলের এখানে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে মৌলের শ্রেণীবিভাগে কী কী পর্যায়গুলি ব্লকগুলি রয়েছে, দেখো এস পি ডি এফ ব্লক, এগুলো আলোচনা করতে হবে তোমাদের। তারপর বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মাবলী ব্যাখ্যা, এটা দেখতে হবে। বিভিন্ন মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী, পর্যাবৃত্ত ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, এটা অবশ্যই পড়তে হবে। এই জিনিসগুলো তোমাদের এখান থেকে সৃজনশীল কোয়েশ্চেন হয়ে থাকে। এরপর দেখো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামক, যেমন পরমাণুর আকার, উপস্তর, ইলেকট্রন বিন্যাস, এগুলোর প্রভাব যে রয়েছে সেই টপিকসগুলো একটু দেখবে। এরপর মৌলের অক্সাইডের ধর্ম, অম্ল ক্ষার ধর্ম, এটা দেখতে হবে। অরবিটাল সংক্রান্ত যে টপিক্সটা আছে সেটা দেখবে। সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ, সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আরও আছে অরবিটালের সংকর অরবিটালের প্রকারভেদ, সংকর অরবিটালের সাথে সমুদ্র যৌগের আকৃতির সম্পর্ক, এই জিনিসটা দেখবে তোমরা। অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব রয়েছে। পোলারিটি রয়েছে, পোলারায়ন রয়েছে, হাইড্রোজেন বন্ধন রয়েছে। এরপর রয়েছে দেখো পানি এবং হাইড্রোজেন সালফেটের বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডের ওয়ালস বলের তুলনা, এই জিনিসটা পড়বে। দেখো তোমরা অবশ্যই খেয়াল করেছো তৃতীয় অধ্যায়টা কিন্তু পুরাতন সিলেবাসে যে তোমাদের পাঠ্যসূচিতে, সেখানে অনেকগুলো টপিক ছিল, এখানে আংশিকভাবে দেওয়া হয়েছে, যাতে তোমাদের স্বল্প সময়, যেহেতু কোভিড-19 পরিস্থিতিতে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এবং তোমাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে কিছুটা, সেজন্য একেবারে আমি মনে করবো 1/3 দেওয়া হয়েছে এখানে। আশা করি তোমাদের পড়তে সুবিধা হবে, অল্প সময়ের মধ্যে তোমরা এটা পড়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমি মনে করি এটা তোমাদের জন্য একটা পজিটিভ দিক। যে এরপর দেখো চতুর্থ অধ্যায়, যেটা চতুর্থ অধ্যায়ের অনেক বিশাল একটা অধ্যায়, সেখানে কিন্তু তোমাদের একেবারে অনলি 10টা টপিক্সের উপর আলোচনা করতে হবে, যেখানে পুরাতন সিলেবাসেই চতুর্থ অধ্যায়ে প্রায় 25টার মতো পিরিয়ড ছিল, এখানে কিন্তু দিয়েছে কয়টি, মাত্র 10টি। তাহলে দেখো কি রয়েছে এখানে, রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, এটা নিয়ে আলোচনা হবে, অর্থাৎ গ্রিন কেমিস্ট্রির বিষয় নিয়ে বিক্রিয়া দিয়ে কেউ একমুখী বহুমুখী বিক্রিয়া, এটা পড়তে হবে অবশ্যই।
একদম সহজগুলো দেওয়া হয়েছে তোমাদের। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থার গতিশীলতা, লাসে তেলীয় নীতি, বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, এটা আলোচনা হবে। ভরক্রিয়ার সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক, ক্যাসিও ক্যাপি, এটা আলোচনা করবে। এটার গাণিতিক রাশিমালা প্রতিপাদন এবং ক্যাসি ক্যাপি এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা দেখবে। পানির আয়নীয় গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক ইত্যাদি আলোচনা করতে হবে। এবার দেখো বিয়োজন ধ্রুবক অ্যাসিড ক্ষারের তীব্রতা রয়েছে, আর হচ্ছে যে পিএস স্কেলটা একটু পড়তে হবে। পিএসটা একেবারে ইজি জিনিস, পিএসটা পড়ে ফেলবে। এরপর হচ্ছে বাফার দ্রবণ এর বাফার দ্রবণ সংক্রান্ত যে পড়াটা রয়েছে এই ক্রিয়া কৌশলটা দেখতে হবে। আমি তো মনে করি যেখানে একটা অধ্যায়ে 25টা পিরিয়ড মতো রয়েছে সেখানে মাত্র দেওয়া হয়েছে তোমাদের 10টি পিরিয়ড, একেবারে সহজ, 1/3 দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপর দেখো পঞ্চম অধ্যায়ে যেটা রয়েছে কর্মমুখী রসায়ন, সেখানে একেবারে তোমাদের অনলি একেবারে খুব অল্প কিছু জিনিস দেওয়া হয়েছে। সেখানে দেখো খাদ্য নিরাপত্তা ও রসায়নটা দেওয়া হয়েছে, প্রিজারভেটিভের যে প্রিজারভেটিভ সংক্রান্ত যে আলোচনা রয়েছে সেটা আছে। তারপর আখ ও খেজুরের রস থেকে মল্ট ভিনেগার প্রস্তুত করা, সেটা অর্থাৎ মল্ট ভিনেগার প্রস্তুতি, আর ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব সেটা আলোচনা করতে হবে সেখানে। যেখানে আমি তো মনে করি মোটামুটিও 3/2 বাদ দেওয়া হয়েছে, যেখানে কোটাজাতকরণ প্রণালী, সাসপেনশন, কোয়াগুলেশন, বিভিন্ন গোলাপ জল, হেয়ার অয়েল, টেলকম পাউডার ইত্যাদি প্রস্তুতি, অনেকগুলো জিনিস সেখানে কিন্তু নেই। আশা করি তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসটা আয়ত্ত করা একেবারে সহজ হয়ে যাবে। আশা করি অল্প পরেই তোমরা কেমিস্ট্রিতে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এবার দেখো পরিবেশ রসায়নের যেটা প্রথম অধ্যায় আমরা এখন আলোচনা করব, যেটা হচ্ছে যে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রে, যেখানে 4টা অধ্যায় দেওয়া হয়েছে। এবার দেখো পরিবেশ রসায়নের যে আগের যে সিলেবাসটা ছিল সেখানে রয়েছে বায়ুমণ্ডলের উপাদান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, সৃষ্টিতে বায়ুর তাপ, চাপ ও ঘনত্ব, জলীয় বাষ্পের অবস্থা পরিবর্তনের বায়ুমণ্ডলের উপাদান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, সৃষ্টিতে বায়ুর চাপ, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসেক সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, গেলুসেকের প্রভাব, বয়েল ও চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসেক, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র, গেলুসেকের প্রভাব, বয়েল ও চার্লস চাপীয় সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, বয়েল যেমন চার্লস সূত্র সম্পর্কিত আলোচনা, গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ চাপ ও বাস্তব গ্যাস, গ্যাস সিলিন্ডারকরণে গ্যাস সমূহের প্রয়োগ, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, শিল্পের গ্যাসীয় বর্জ্য, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাসের উৎস, গ্রিনহাউসের প্রভাব, সিএফসি ব্যবহার ও ওজোন স্তর ক্ষয়, অ্যাসিড সৃষ্টির কারণ ও প্রতিকার, আর্হেনিয়াস তত্ত্ব, ব্রুনেস্টার লাউরি তত্ত্ব, মনোবন্ধী অম্লক্ষারক, অম্লক্ষারকের লুইস তত্ত্ব, মিঠা পানির উৎস গুরুত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতা মানদণ্ড, যেখানে রয়েছে কি পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস ইত্যাদি, শিল্প বর্জ্য, পানি দূষণ, পানি দূষণের কারণ অনুসন্ধান ও প্রতিকার, খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু, আর্সেনিক, ক্রোমিয়াম, সিওডি, টিডিএস এগুলোর আলোচনা, শিল্প বর্জ্য, পানি দূষণ, পানি দূষণের কারণ অনুসন্ধান ও প্রতিকার, খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু যেমন আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম যুক্ত হওয়ার কারণ ও প্রভাব ও দ্রবণের প্রকারভেদ, দূষক পদার্থসমূহের বায়ু ও পানিতে দ্রবীভূত থাকার কৌশল। এখানে দেখো প্রায় 25টি পিরিয়ড রয়েছে পুরাতন সিলেবাসে। আমরা দেখব যখন আমরা নতুন সিলেবাসটা একটু আলোচনা করব সেখানে কয়টা পিরিয়ড অন্তর্ভুক্ত করা হয়েছে, সর্বোচ্চ বেশি হলে 9টা কি 10টা, অর্থাৎ প্রায় 15টার মতো বাদ দেওয়া হয়েছে। এবার জৈব রসায়নটাও সেটাতে একেবারে বিশাল একটা জিনিস, যেখানে প্রায় পিরিয়ড সংখ্যা কয়টি, এখানে পুরাতন পাঠ্যসূচিতে রয়েছে যে 40টি, সেখানে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে প্রায় 1/3 দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে যারা হায়ার স্টাডি করার ইচ্ছা, বিভিন্ন ভালো জায়গায় পড়ার ইচ্ছা, তাদেরকে কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাস পড়ে শুধু হয়তো পরীক্ষা পাশ করতে পারবে, কিন্তু কোনো জায়গায় চান্স পেতে হলে কিন্তু পুরো বইটা পড়তে হবে। হ্যাঁ,
আমি বারবার বলে দিচ্ছি, যাদের এম থাকবে হচ্ছে কি হায়ার, তাদেরকে কিন্তু এক্সট্রা লেবার দিতে হবে। এবার দেখো, জৈব রসায়নের শ্রেণীবিন্যাস আছে সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক ও ক্রিয়াদর্শীমূলক, জৈব যৌগের নামকরণ, আন্তর্জাতিক পদ্ধতি, জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ, জৈব যৌগের রাসায়নিক সংকেতে গাঠনিক সমানুর সংখ্যা ও সংকেত নির্ণয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন ও মিথাইল বেনজিন, টলুইন, অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়া, অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের নিউক্লিওফিলে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ ও সমানুকরণ বিক্রিয়া, বেনজিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া, ওরিয়েন্টেশন, বিভিন্ন জৈব যৌগ সাধারণ প্রস্তুতি এবং শনাক্তকারী পরীক্ষা, অ্যারোমেটিক অ্যালডিহাইড পরীক্ষা, অ্যালকোহল প্রস্তুতি, ইথার প্রস্তুতি, অ্যারোমেটিক অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড সাধারণ প্রস্তুতি, স্টারীকরণ, স্টার প্রস্তুতি, অ্যামিনসমের সাধারণ প্রস্তুতি, আরও অনেক অনেক, যেটা বলে শেষ করা যাবে না। শুধু জৈব রসায়ন এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু কি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সব প্রশ্ন করা যাবে। এখানে যে তোমাদের যে 5টা প্রশ্ন আনসার করতে হবে, তো পুরোটা প্রশ্ন কোথা থেকে করা যাবে, জৈব রসায়ন থেকে করা যাবে। সেখানে যেখানে পিরিয়ড সংখ্যা 40টি, কিন্তু সেখানে পিরিয়ড সংখ্যা সেগুলো যে ভাগ করা হয়, সেখানে টপিকস হবে আর 140টি। বিশাল বড় একটা অধ্যায়, সেখান থেকে তোমাদের মাত্র অল্প কিছু সংখ্যক দেওয়া হয়েছে। আশা করি এটা তোমাদের জন্য একেবারে একটা প্লাস পয়েন্ট। অল্প পরেই তোমরা দেখা যাবে যে একটা ভালো জিপিএ তুলতে পারবে। আশা করব এই সুযোগটা তোমরা কাজে লাগাবে। এবার দেখো, তৃতীয় অধ্যায় যেটা রয়েছে পরিমাণগত রসায়ন, সেটা তো আমি বলবো যে জৈব রসায়ন এবং পরিমাণগত রসায়ন এই দুইটা অধ্যায় একেবারে মেজর জিনিস তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ সেটা। এবার দেখো, রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন, রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, বিক্রিয়কের পরিমাণ থেকে গ্যাসীয় উৎপাদের ভর ও আয়তন নির্ণয়, সুলভ উপকরণ ব্যবহার করে বিক্রিয়ার উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, পরীক্ষার নাম, মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি, মোলারিটিতে শতকরা ও পিপিএম এককে রূপান্তর ইত্যাদি রয়েছে। যেখানে পিরিয়ড রয়েছে প্রায় 22টি, সেখানে তোমাদের ওইখানে দেওয়া হয়েছে প্রায় 9-10টি। তাহলে কয়টি বাদ, মিনিমাম 10টি বাদ দেওয়া হয়েছে। এটা আমি মনে করব, কি বলবো, এটা একেবারে তোমাদের করোনার কারণে তোমাদের জন্য একেবারে প্লাস পয়েন্ট। তোমরা এই অল্প জিনিসগুলো আয়ত্ত করে ফেলবে, অল্প পরে কি করতে পারবে, অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে। এবার তড়িৎ রসায়ন দেখো, তড়িৎ রসায়নের পিরিয়ড আছে বইতে কতটি, পাঠ্যসূচিতে 28টি। ঠিক একইভাবে অর্থনৈতিক রসায়নের পিরিয়ড আছে কয়টি, 25টি। আমরা একটু এই নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে 2022 সালের জন্য শর্ট সিলেবাস, সেটা একটু আলোচনা করি। এখানে দেখো, পরিবেশ রসায়ন, যেখানে পিরিয়ড সংখ্যা ছিল আগে কতটি, 25টির মতো সিলেবাস পাঠ্যসূচিতে, সেখানে আছে মাত্র কয়টি, 11টি। কিছুই নাই। বয়েল ও চার্লস অ্যাভোগাড্রো সূত্র, বেবন সূত্র, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গণতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। কারণ এগুলো সবগুলো তোমাদের কিছু ছিল, এসএসসিতে ছিল, এসএসসি পড়াটাই, মানে এখন এসএসসি পরে কি করবে, এসএসসি পরীক্ষা দিয়ে দিবে। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আর্হেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লাহোরি তত্ত্ব, অনবন্ধ অম্লক্ষারক, অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, যে বিশুদ্ধতার মানদণ্ডগুলো রয়েছে পিএস, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, এগুলো। আশা করি এগুলো অল্প অল্প পরেই তোমরা কি করতে পারবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবার দেখো, জৈব রসায়ন, যেখানে জৈব রসায়নের পাঠ্যসূচিতে আছে 40টা পিরিয়ড, সেখানে আছে কয়টি, দেওয়া হয়েছে মাত্র 60টি। তাহলে তো জৈব রসায়ন তোমাদের একেবারে দেওয়া হয়নি। মাত্র কি কি পড়লে দেখো, এই জৈব যৌগের শ্রেণী বিভাগ, সমগোত্রী শ্রেণীর কার্যকরীমূলক, জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের সমানতা, প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া ও বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া, ওরিয়েন্টেশন বিক্রিয়া, এগুলি দেওয়া হয়েছে। আশা করি একেবারে অল্প পরে কি করতে পারবে তোমরা। আরও হচ্ছে বিভিন্ন অ্যালকেন, অ্যালডিহাইড, ইথার, কিটোন, অ্যাসিটামাইড, এগুলো রয়েছে তোমাদের।
আশা করি আমি বলবো এগুলো পরেই তোমরা কি করতে পারবে, পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে অল্প পরে। যেখানে মেন পাঠ্যসূচিতে, পুরাতন পাঠ্যসূচিতে রয়েছে 40টা, সেখান থেকে শর্টিং করে করা হয়েছে কয়টা, মাত্র 8টা কি 9টা। তা অল্প পরেই তোমরা কি করতে পারবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমি মনে করবো তো করোনা কারণে তোমাদের পাঠ্যসূচি অনেক সহজ হয়ে গেল। এরপর দেখো রাসায়নিক পরিবর্তন, যেখানে ওইখানে 25টা পিরিয়ড ছিল, সেখানে এখানে মাত্র আছে কয়টি, মাত্র 5টি, অর্থাৎ 20টি বাদ। কী কী রয়েছে, রাসায়নিক গণনা, গ্যাসের মোলার আয়তন, মোলারিটিতে শতকরা পিপিএম এককে রূপান্তর, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু নির্ণয়, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ অধ্য বিক্রিয়া ও বিভিন্ন নির্দেশক সংক্রান্ত আলোচনা। এরপর দেখো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে যে চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তড়িৎ রসায়ন হচ্ছে বিশাল একটা, ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে বিশাল একটা কি জগৎ। সেখান থেকে মাত্র সেই জগৎ থেকে এক গ্লাস পানি দেওয়া হয়েছে মাত্র। দেখো কয়টা, 5টা টপিকস। তড়িৎ বিশ্লেষে পরিবাহিতায় ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষে পদার্থের পরিমাণ, জারণ অধ্য বিক্রিয়া, বিজারণ অধ্য বিক্রিয়া, তড়িৎদ্বার বিভব, রিডক্স বিক্রিয়া, কোষ বিভব ও প্রমাণ কোষ বিভব নির্ণয়, তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নান্স সমীকরণ। এটা পড়লে তোমাদের জাস্ট হয়ে যাবে। নান্স সমীকরণ যেটা আছে সেটা পড়লেই তোমার হয়ে যাবে এটুক। আর অর্থনৈতিক রসায়নটা তোমাদের এখানে, অর্থনৈতিক রসায়ন দ্বিতীয় পত্র অর্থনৈতিক রসায়ন এবং প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপত্তা অধ্যায়। এটা পরীক্ষা, এসএসসি পরীক্ষার জন্য এই 2টা অধ্যায় না পড়লেও হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধিকাংশ শিক্ষার্থীর অনুরোধ ক্রমে যে নতুন কোভিড-19 পরিস্থিতির জন্য 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি রয়েছে, সেই সিলেবাসটার আলোকে আমি একটি ক্লাস সাজিয়েছি আজকে ক্লাসটা, যেখানে আমি সিলেবাসের 2টা কেমিস্ট্রির প্রথম পত্র এবং কেমিস্ট্রির দ্বিতীয় পত্র, 2টা সিলেবাসের দুইটা কী কী জিনিসগুলো আছে, কী কীগুলো বাদ দেওয়া হয়েছে, সেগুলা এখানে আলোচনা করা হয়েছে। আমি তো বলবো তোমাদের জন্য এটা একেবারে কি, করোনার কারণে তোমাদের পাঠ্যসূচিটা একেবারে ইজি হয়ে গেল, অর্থাৎ এসএসসি চেয়েও কি ইজি হয়ে গেল মনে হচ্ছে আমার। যেখানে এসএসসি এতে 8-9টা অধ্যায় রয়েছে, সেখানে এগুলো মনে করো, যেখানে 40টা 30টা পিরিয়ড আছে, সেখান থেকে মাত্র 6-7-8টা পিরিয়ড এখানে আনা হয়েছে। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে বাসায় ভালো করে পড়লেই এই এই কেমিস্ট্রিতে, আমি আমাদের কলেজের ছাত্রদের প্রেক্ষাপট বিবেচনা করে বলছি, আমাদের যেহেতু গ্রামের কলেজ, অনেক স্টুডেন্ট অনেক দুর্বল, তাদের জন্য একেবারেই এটা খুবই সুবর্ণ সুযোগ। তোমরা আশা করি এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাবে। এই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে আমি আশা করব রসায়নে কোনো শিক্ষার্থী ফেল করবে না, ভালো রেজাল্ট আসে, অনেকে সবাই ভালো গ্রেডিং নিয়েই পাশ করে যাবে। এরপর আমি বলবো যারা এখন অবহেলা করবে, এমনও হতে পারে যে এই সিলেবাসটা আগামী বছর আর নাও থাকতে পারে, তখন আবার তাদের কি করতে হবে, তাদেরকে ফুল বইয়ের উপরে কি করতে হবে, এসএসসি পরীক্ষা দিতে হতে পারে, বলা যায় না, হতেও পারে। তখন দেখা যাবে যে তুমি পুকুর থেকে একেবারে সাগরে পড়ে গেছে, হ্যাঁ, তখন আর কিছু করার থাকবে না। আমি বলবো যে এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাও, ভালো গ্রেডিং নিয়ে তোমরা পাশ করে যাও। আর আজকের ক্লাসে যদি তোমাদের সিলেবাস সংক্রান্ত কোনো আলোচনা বুঝতে প্রবলেম থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি আলোচনা করব এটা নিয়ে আমাদের। আমি বলবো আর তোমরা এখন ভালো করে পড়াশোনা করে যাও, বাসায় বসে আছো যে করোনা পরিস্থিতি চলছে। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। আমরা আবার এর পরবর্তীতে আমাদের যে সিলেবাস সংক্রান্ত যে ক্লাসগুলো আছে, শর্ট সিলেবাস অনুসারে আমরা সেগুলো আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই সাবধানে থাকবে।
সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এই আশায় রাখি। সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।